স্যার বলছি, কিন্তু মানবেন, ওই মাঠে নাকি কে মানে মরা পোড়ানো হয়, আর প্রেতাত্মার আছে, বিধবা ভূত আছে। তো ভূত দেখলে কেমন হয়? আর যতবার আমরা ভূতের কথা বলছি, শঙ্কর ততবার ওই আঞ্চলিক ভাষায় ওই ওদের মন্ত্রটা বলে চলেছে। ওই 10-15 মিনিট হাঁটার পর এই এখনো আমার রোম খাড়া হয়ে যাচ্ছে। দূরে দেখছি, মানে ওই টর্চ মেরে মেরে, তো পাওয়ারফুল টর্চের লাইট, 3টে টর্চ জ্বলছে শঙ্কর পিছনে। শঙ্কর কিন্তু পিছনে, শঙ্কর সামনে আসছে না। দেখছি সত্যি একজন বিধবা মহিলা মানে দূরে দেখা যাচ্ছে। মানে ইনস্ট্যান্টলি মাথায় এসছে সেই ম্যাকবেথের দৃশ্যটা। ওই ব্যাংকোয়ার ম্যাকবেথ ফিরছে যুদ্ধ জিতে, দ্য থ্রি উইচেস ড্যান্সিং, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। আমাদের তো মানে অবস্থা খারাপ। এদিক ওদিক শঙ্কর এদিক ওদিক টর্চটা যেই ঘোরালো, লিটারালি ম্যাকবেথের সিনটা চোখের সামনে দেখতে পাচ্ছি। একদম এক বর্ণ মিথ্যা না। এখনো দেখ আমার রোম খাড়া হয়ে রয়েছে। মাঝখানে এরকম হৃষ্টপুষ্ট সাদা বিধবা একজন, এপাশে একজন, তার বাঁ পাশে একজন রোগা পাতলা বিধবা, ডান পাশে একজন রোগা পাতলা বিধবা। মনে শুধু ভাবছে যে আমি, আমাদের সবারই হয়তো তাই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে মা বাবার মুখ আর দেখা হলো না। তখনও বিয়ে থা হয়নি, যার সঙ্গে ভাব ভালোবাসা সে হয়তো 7 দিনের অকাল বৈধব্যশোক পালন করে অন্যের সঙ্গে সংসার গোছাবে, এইসব ভাবছি আর কি। নাচটা অদ্ভুত, ডাইনে বাঁয়ে নাচছে, সামনে পেছনে, মানে সত্যিকারের যেগুলো আমরা গল্পে পড়েছি, যে ভূতেদের নৃত্য, পেতনিদের নৃত্য চোখের সামনে দেখছি। ওই জায়গাটা দূষণমুক্ত, তাই হৃদয়টা শক্তপোক্ত বলে টিকে গেলাম। এখনকার সময় হলে অবধারিত ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট, কিচ্ছু করার ছিল না। নমস্কার, গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আজকে আমার সাথে যিনি আছেন তিনি শ্রী শুভদীপ সরকার, পেশায় মানুষ করার কারিগর। বুঝলেন না, পেশায় তিনি শিক্ষক। গোসাই ঠাকুরের আড্ডায় আপনারা যখন ভিডিওটা দেখছেন, এই গোসাই ঠাকুর নামটা কিন্তু স্যারের দেওয়া। আজকের পর্বের বিষয়বস্তু কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, তাই গোটা এপিসোডটা স্কিপ না করে দেখবেন। স্যার, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। কেমন লাগছে বলুন? ছোট যে বীজটা বপন হয়, সেটা যখন চারা গাছ থেকে ময়ূরে পরিণত হয়, তখন মালির যে আনন্দ হয়, আজকে আমার সেই আনন্দটাই হচ্ছে। যাকে আমি নাম দিয়েছিলাম গোসাই ঠাকুর, আজ তারই স্টুডিওতে বসে আমাকে বিভিন্ন কথা বলতে হবে, গল্প বলতে হবে। এটা আমার কাছে এক পরম প্রাপ্তির। সেই ডিরোজিওর কথাটা মনে পড়ে যায়, and then I feel I have not lived in vain। সত্যি এই বাচ্চা ছেলে মেয়েগুলো যখন বড় হয়ে নিজেরাই এক একটা প্রতিষ্ঠান হয়ে ওঠে, তখন মনে হয় যে না, আমি ভুল করিনি। এই পেশায় থেকে এই পেশাটা আমার কাছে নেশা হয়ে গেছে। আমি শুনেছিলাম আপনার পোস্টিং নামখানা সম্ভবত এরকম কোন একটা জায়গাতে হয়েছিল। কেমন ছিল স্যার অভিজ্ঞতা? আচ্ছা, আমার প্রথম চাকরি জীবন, কমার্স করেছিলাম, বেশি দিন করিনি, কিন্তু যাকে বলে রোমাঞ্চকর, থ্রিলিং, যে শব্দেই ব্যাখ্যা করা যায়। তো সম্ভবত 2000 সাল বা 2001 সাল, ওই সময়টা আমি প্রথম পোস্টিং পাই নামখানা ব্লকের হরিপুর বলে একটি জায়গা, প্রত্যন্ত গ্রাম। ইলেকট্রিসিটি নেই, এখন হয়তো এসে গেছে, এখন আর আমার সঙ্গে যোগাযোগ নেই ওদের। এত বছর, মানে আমারও বয়স অনেক, গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে। তো যাই হোক, প্রথম পোস্টিং, আমার বয়স 23, 23.5। বেকারত্বের জ্বালা কি বুঝিনি। প্রত্যন্ত গ্রাম, ইলেকট্রিসিটি নেই, এবং সব থেকে বড় কথা, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রও নেই। মানে দারিকনগরে আসতে হতো, যেটা হচ্ছে প্রায় 10 কিলোমিটার, এবং ওটা সুন্দরবন অঞ্চলের মধ্যে পড়ে। ভয়ঙ্কর সাপ আমি দেখেছি, কেউটে সাপ আমি কিংকোবরা টিভিতে দেখতাম,
2000-2001 ওই সময় আমি সামনে দেখেছি কত বড় লম্বা কেউটে সাপ হয়। ভয়ঙ্কর জায়গা তো, ভয়ঙ্কর জায়গা। মানে একটা নদী ছিল, ওই নদীটার কথা বলছি পরে, সুন্দরিকা দেওয়ানিয়া। ওই নদীটা পেরোলেই আমরা কোর সুন্দরবনের দিকে এগিয়ে গেলাম। তো তখন বিয়ে থা করিনি, আমরা 4 জন মাস্টারমশাই একটা মেসে থাকতাম। একজন মাস্টারমশাই বাড়ি, সেই বাড়ির মেসে আমরা থাকতাম, ভাড়া থাকতাম। তো একটি ছেলে ছিল শঙ্কর কাকদ্বীপের ছেলে। ও তো যাতায়াত করতেই পারতো। তো শঙ্কর বলল যে না, তোমাদের সঙ্গেই থাকবো। আমিও বিয়ে থা করিনি, 4 মূর্তি, আমরা 4 ব্যাচেলার একসাথে। ভালোই কাটছিল। 3 মাসে একবার, তখন মাইনেপত্র খুব কম, 3 মাসে একবার বাড়ি ফিরতাম, ওই টাকা একসাথে জমিয়ে বাড়ি ফিরতাম। আর আমাদের নেশা ছিল শনিবার হলেই, আমাদের ওই ছাত্ররাই ছিল, তারা ডিঙি চালাতে পারতো, তো ডিঙি নিয়ে সুন্দরবনের খাড়িগুলোতে ঘোরা। কিন্তু অদ্ভুতভাবে বাঘ মামার দর্শন পাইনি। তো একজন মাঝি ছিল, বাবুলাল, এখন সঠিক মনে পড়ছে না নামটা, বাবুলাল। তো বাবুলালকে বললাম, বাবুলাল একদিনও বাঘ দেখবো না? ও একটা দারুণ কথা বলেছিল, স্যার বাঘ না দেখাই ভালো। কারণ মনে রাখবেন, আপনি বাঘ দেখার বহু আগে বাঘ আপনাকে দেখে নেবে। আর বাঘ যদি একবার আপনাকে দেখে নেয়, ফেরার সুযোগ কমে আসে স্যার। তো আমরা কুমির দেখেছি, সাপ তো প্রচুর দেখেছি। এরকম শনিবার হলে আমরা বেরিয়ে পড়তাম। তো মজার গল্প। আর একটা ছিল ভূত। হ্যাঁ, এইখানেই আমি একটা অদ্ভুতের কিছু শুনেছিলাম আপনার মুখে, আপনি যদি সেটা একবার বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রত্যন্ত গ্রামাঞ্চল, মানে লোকের মূল উপজীব্য হচ্ছে চাষ করা, ওই তখন ভ্যান চালানো ইত্যাদি। সেখানে প্রথম চাকরির সপ্তাহখানেকের মধ্যেই শুনতে পেলাম যে খুব ভূতের উপদ্রব। আচ্ছা। সবাই সাবধান করছেন, স্যার সবে এসছেন শহর থেকে, সাবধানে থাকবেন, রাতে বেরোবেন না। কেন? যে না, রাতে গুটগুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক, অদ্ভুত রহস্যময়তা, ভূত আছে কিন্তু খুব। সে ভূতের নাম কি? তো আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম মামদ ভূত, অমুক পেতনি। বলছে স্যার এগুলো তো আছেই স্যার, বিধবা ভূত আছে, মানে অদ্ভুত সব ভূত। মানে আমি, হয় নাকি? তো আমি মজা করে বলতাম, একবার ভূত দেখলে হয় না? তোরা তো বাঘ দেখাতে পারছিস না, ভূত দেখা। ওই বাঘ দেখতে যেতাম আমরা, চেষ্টা করতাম আর কি, সুন্দরবনের জঙ্গলে গিয়ে বাঘ যদি দেখা যায়, বা বাঘ আমাদের দেখলেও হয়, অ্যাটলিস্ট দুপক্ষের 2 চোখের মিলন হয়, আর 4 চোখের মিলন হয়। সেটা হয়নি, তো ভূত দেখা। যেই বলতাম আমরা একটু ভূত দেখা যাবে না, ওরা দেখতাম আর মানে একটা অদ্ভুত করে উঠতো, ভয় পেয়ে যেত। স্যার এরকম অলক্ষণ কথা বলবেন না স্যার, মানে নাম নিতে ওরা, না নাম, হ্যাঁ ভূতের তেনারা ওনারা এইভাবে বলতেন। আমি, স্যার এরকম অলক্ষণ কথা বলবেন না, বাবা মা আছেন বাড়িতে, বিয়ে থা করেননি, আপনার লম্বা জীবন, ভূতে ধরলে, ভূতও বলতেন না, মানে তেনারা ধরলে, তেনারা ঘাড়ে উঠলে স্যার ওঝা ডাকতে হবে ইত্যাদি ইত্যাদি। এবং অদ্ভুতভাবে ওই ওড়িশার ওঝাদের, ওড়িশার একটা জায়গা আছে, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, ওখানকার ওঝারা খুব নাকি বিখ্যাত, নাম করা। মানে ভূতে ধরলে সে অনেকের নাকি ধরেছে ভূতে, মানে বারবার ভূত বলছি, যাই না সন্ধ্যাবেলায় আমার ভূতে ধরবে কিনা। যদিও ভাগ্যিস আমি ওইখানে নেই এখন, শহরে ভূত কম থাকে, এই আর কি। তো যাই হোক, তো বলতো যে ওই ওদের থেকে আনতে হবে, ওখান থেকে এনে ভূত ছাড়াতে হবে। তো আমাদের না, আমরা 3 জন শহরের ছিলাম, আর ওই যার কথা বললাম কাকদ্বীপের ছেলেটা, নাম শঙ্কর আমাদের সঙ্গে এসে থাকলো, কারণ বলো ব্যাচেলার্স, আমিও তো ব্যাচেলার, চলো ব্যাচেলার্স মেসি আমরা থাকি, আমি তাহলে তোমাদের সঙ্গেই থাকবো। তো শঙ্করও বলতো যে দাদা বলো না, মানে সিনিয়র অচিন্তদা ছিলেন, অচিন্তদাকে বলতো দাদা ভূতের নাম বলো। আর অচিন্তদা হচ্ছে একদম সেই শরৎচন্দ্রের, শ্রীকান্তের ইন্দ্রনাথ, ডাকাবুকো, চূড়ান্ত ডাকাবুকো,
হ্যাঁ, যতবার বলতো তো ভূত, তোকে তোকে ভূত দেখাবোই। আর অদ্ভুত আরেকটা জিনিস দেখতাম, এই ভূত উচ্চারণ করলে বা এই ভূত সম্বন্ধে কিছু বললে ওরা বিড়বিড় করে আঞ্চলিক ভাষায় কিছু একটা মন্ত্র বিড়বিড় করে সবাই বলতো, দেখতাম এটা। এখন হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু সেই সময় আমি নিজের অনেক চোখে দেখা, কানে শোনা। এবং ওখানে ওই উড়িষ্যার একটা টান আছে, যেমন কোথায় যাব না বলে ওরা বলতো কাইজাইটা বা তেনে যাব, এরম আর কি ভাষা। তো সেই ভাষাতে ওরা একটা মন্ত্র আওড়াতো ওই ভূতের নাম উঠলেই। তো ভালো কথা, আমরা এই অচিন্তদা, আমি, মলয়, এই তিনজন আমরা বলতাম যে ভূত দেখা যাবে না, অ্যাটলিস্ট ভূত তো দেখি, বাঘ না দেখি। ঠিক আছে, হয়তো ভূতরাও শুনেছিলেন এই ব্যাপারটা যে না, ভূত দেখতে হবে, দেখাতে হবে এদেরকে আমরা কেমন। তো সেই ঘটনা একটা আছে, একটা অদ্ভুত রোমাঞ্চকর ঘটনা। শুনি শুনি শুনি। আচ্ছা, বলছি, এই ঘটনাটা একটু বড়, কিন্তু মানে রোমহর্ষকর, এটা বলতে পারি, রোমহর্ষকর। তো পুজোর ছুটিতে বাড়ি এসেছি কলকাতায়, ওই বড় ছুটিগুলোতেই আসতাম আমি, আর না হলে আমি আসতাম না। একা মানুষ, বৃথাও তো করিনি যে কেউ টেনে রাখবে। উড়নচণ্ডীর চিরকালই উড়নচণ্ডী, তোরাও দেখেছিস আমাকে, উড়নচণ্ডী মানুষ, ঠিক আছে। তো ওই রকমই, তো পুজোর ছুটি শেষ, তখন সে বছর পুজোটা একটু লেট ছিল, ওই 2001 সালে, মোস্ট প্রবাবলি 2000 বা 2001, পুজোটা লেট ছিল, একটু শীত শীত আছে। আমরা ফিরেছি, পুজো কাটিয়ে যে যার কাজে ফিরেছি, আবার তো ওখানেই থাকবো, তো ভালো কথা। তো একটি ছেলে আমাদের ওই বালাপোষ তৈরি করে দিয়েছিল, সুকুমার। তো সুকুমারের বাড়িতে ওই ডিঙি ছিল। তো সুকুমারই একদিন খবর আনলো যে স্যার, আপনারা ওই পালা গান শুনবেন বলছিলেন, আমাদের ওই এইগুলো খুব মানে লোক সংস্কৃতির প্রতি আমাদের তিনজনেরই টান ছিল, শঙ্করের তো টান ছিলই, ও তো অধিকারী ছেলে। তো আমাদের এই লোক সংস্কৃতির একটা টান ছিল। তো ওখানে এই বনবিবি, দক্ষিণ রায়, এই আঞ্চলিক এদের নিয়ে পালা গান হয়, এবং সেটা ওই পুজোর পর হয়, পুজোর সময় হয়। তো পুজোর পরেই ওই সুকুমার এসে বললো যে স্যার, চন্দনপিড়ির ওখানে একটি মানে আঞ্চলিক মানে সংগঠন আছে, ওদের ওখানে পালা গান হবে, যাত্রা পালা, পালা গান পর হবে। তো আমরা বললাম যে যাওয়া যেতে পারে। তো একটা কবে যাওয়া হবে, তো শনিবার করছিল। কিন্তু সুকুমার, মানে সুকুমার ও কিন্তু আমাদের ছাত্র, কিন্তু ও ডিঙি চালাতো। মানে ওদের জীবন অনেক কঠিন, এটা বলতেই হবে। ওরা তখন, এখন যেমন ফিক্সড তোর ওই ছুটি হয়, আমাদের ওই যখন আমি ওখানে চাকরি করতাম কোনো ফিক্সড ছুটি না। মানে আমাদের আগস্ট মাসে ওদের একটা ধান চাষের জন্য ছুটি দিতে হতো, এই জন্য আমাদের গরমের ছুটিটা কম ছিল। কারণ ওই সময় ওই সব ছেলেগুলো যারা ছাত্র, তারা সব জন খাটতে যাবে, মানে ওই লোকের জমিতে আর কি। তো সেই সুকুমার বললো, না স্যার, শনিবার যাব না। কেন রে? বললো, স্যার, চন্দনপিড়ির ওখানে মরা পোড়ানো মাঠ একটা আছে, ওইটা পেরোতে হয় স্যার, ওইখানে তো যাব না। বললাম, না, শনিবারেই যাব। সুকুমার বললো, স্যার, জেদ করবেন না, মরা পোড়ানো মাঠটা পেরোবেন না? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি অন্য কাউকে যদি জোগাড় করতে পারি। শঙ্করও তখন বলল যে না, আমি যাব না, তাহলে শনিবার আমিও যাব না। এবার শঙ্কর কাকদ্বীপের ছেলে, আমরাও তখন একটু ভাবলাম যে না, ভূতের। তার আগে একটা ঘটনা বলি, এটা মজার ঘটনা। মানে আমাদের মেসের ওপরে একটা ফাঁকা, মানে রুফটপ টাইপের ছিল, মানে খড়ের ছাউনি দেওয়া। রাত্রিবেলা সেখানে ধূপ ধাপ আওয়াজ হতো, ফাঁকা অঞ্চল তো। আমরা অনেকদিন উঠেছি, টর্চ মেরেছি, ছায়াও কেন দেখেছি, কোনো ছায়ার মুভমেন্ট হচ্ছে, কিন্তু ভূত দেখিনি। কিন্তু অদ্ভুতভাবে ওই 12টা থেকে 12:30টার সময় ধূপ ধাপ। তো আমরা ভাবতাম ভাম বেড়াল টেরাল হয়তো লাফালাফি করছি, কিন্তু কোনো ভাম বেড়ালও দেখিনি, ছায়ার মুভমেন্ট দেখেছি, কিন্তু কোনো পশুর ছায়া নয়। এটা একটা ঘটনা, এটা ভুলে গেছিলাম। তো মানে বিশ্বাস করি চাই না করি, আছে কি নেই বোঝা যাচ্ছে না, কিন্তু মনের মধ্যে একটা ভয়ও কিন্তু ছিল। এবার যেহেতু শহরের ছেলে, অতটা গা করি না। তো যাই হোক, তো যখন শঙ্কর বললো না, আমিও শনিবার যাব না, তখন সুকুমারকে বললাম যে সুকুমার, ঠিক আছে, রোববারই চল। অ্যাকচুয়ালি স্কুলটা করতে হবে পরের দিন এসে। চন্দনপিড়িটা হচ্ছে ওই হরিপুর ফেরিঘাট থেকে হেতানিয়া দোয়ানিয়াটা বড় নদী, তো যেটার নামখানা ক্রস করতে হয়। আর ওটা হচ্ছে সুন্দরিকা দেওয়ানিয়া, ছোট নদী, কিন্তু ওটাকে পার করলেই হচ্ছে গিয়ে তোর চন্দনপিড়ি।
সুকুমারকে বললাম ঠিক আছে সুকুমার রোববার যাবো। বললো স্যার রোববার কটায় যাবে? আমি বললাম দেখ এই নদীটা পেরোবার পর তো ধুধু করে মাঠ, মানে মানে ওখানে কি জনপদের বিন্যাসটা হচ্ছে 4-5টা বাড়ি, তারপর হয়তো বিঘের পর বিঘে মাঠ জমি, তারপর আবার 4-5টা বাড়ি, তারপর আবার বিঘের পর বিঘে জমি, এবং ওইগুলো হেঁটে হেঁটে যেতে হয়। আলপথ আছে, সব জায়গায় আলপথও পাওয়া যায় না। তো এইভাবে রোববার ঠিক হলো, রোববার যাব, ভালো কথা। শঙ্কর বলল যে আমি কিন্তু মরা পোড়ানো মাঠের উপর দিয়ে যাবো না। আমি তাহলে বললো ওই 2 কিলোমিটার ঘুরে যাব, একটা জঙ্গল আছে, জঙ্গলটা কেন, জঙ্গলের থেকে যদি বাঘ বেরোয়, বলে না ওই জঙ্গলে বাঘ নেই, বন্য শুয়োর আছে। যদি বন্য শুয়োর বেরোয়, বলে বেরোবে না, ওই আমরা তবু আমি মরা পোড়ানো মাঠের উপর দিয়ে যাব না। আমি কেন? তখন সুকুমার বললো স্যার বলছি কিন্তু মানবেন, ওই মাঠে নাকি কে মানে মরা পোড়ানো হয় আর প্রেতাত্মার আছে, বিধবা ভূত আছে। বিধবা ভূত আছে, তোদের এইসব বুজরুকি বাদ দে তো। বলে না স্যার বিশ্বাস করুন আছে, এটা ফ্যাক্ট। শঙ্কর বললো না দাদা আমি কিন্তু মরা পোড়ানো মাঠের উপর দিয়ে যাব না। ভালো কথা। তো আমরা তো পেরোলাম ওই ঠিক 9টার সময়, রাত্রি 9টা। ওই পালা গানটা শুরু হয় ওই রাতের দিকে, ভোর অব্দি চলে ওটা। তো আমরা ভাবলাম ঠিক আছে দেখবো। সেই হরিপুরের ঘাটের দিকে গেলাম, ফেরিঘাট পেরোলাম। পেরিয়ে সুকুমার বললো যে স্যার আর তাহলে আমি এখানে, ওর এক আত্মীয় বাড়ি আছে, থেকে যাই, আপনারা দেখে আসুন। তুই যাবি না আমাদের সঙ্গে? বললো না, মানে ভয় আছে সবার, হচ্ছে ভূতের, এটা বোঝা যাচ্ছে পরিষ্কার। এবার আমরা ভূতের ভয় দেখি, ওই সেই মা ছোটবেলায় শিখিয়েছিল না, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে করবি আমায় আবার কি ইত্যাদি। তো যাই হোক চল আমরা যাই। তখন এখন হলো হয়তো ভয় টয় পেতাম, সংসারপাতি আছে, তখন তো একা, চলো যাই। তো আমরা হাঁটছি, শঙ্করের কথা মতোই আমরা ওই সেই চন্দনপিড়ির একটু এগিয়ে জঙ্গল, ছোট মতো জঙ্গল, কিছু তো দেখলাম না, তো বেরিয়ে গেলাম। আর লাকি এনাফ অন্য সময় হলে যেতাম না, একটু শীত পড়ছে বলে ওই সাপের নেটিং পিরিয়ড, তখন সাপেদেরও সেই শীত ঘুমে যাওয়ার ব্যাপার আছে, তো ঝুঁকি কম। তো আমরা গেলাম, তো অসাধারণ পালাগান, বনবিবির পালাগান হলো, যাত্রা দেখলাম। দেখে সব শেষ হতে তখন, যখন শেষ হয়েছে তখন বোধহয় 1টা বাজে। সুকুমার বলেছিল স্যার ভোরের আগে কিন্তু আমি ডিঙি ছাড়বো না, আমি বেরোবো না। তখন অচিন্তদা বলছে শুভ একটু ভূত দেখলে কেমন হয়? আর যতবার আমরা ভূতের কথা বলছি, শঙ্কর ততবার ওই আঞ্চলিক ভাষায় ওই ওদের মন্ত্রটা বলে চলেছে। শঙ্করকে বললাম যে শঙ্কর চল না, ওই মাঠের উপর দিয়েছে। না দাদা যাবো না। শঙ্কর চল না। না দাদা যাবো না। আমি তখন ওদের কিছু আর বলিনি। আমি আর অচিন্তদা আর মলয় আমরা ঠিক একটু আড়ালে গিয়ে, শঙ্করের কার সঙ্গে কথা বলছি, আড়ালে গিয়ে বললাম, আমরা একটু আড়ালে চলে গেলাম, গিয়ে বললাম যে শঙ্করকে বলতে হবে ওই মাঠটা কোন দিকে। তারপর ওখানে শঙ্করকে একা ছেড়ে আমরা মাঠের উপর দিয়ে যাবো, দেখি শঙ্কর আমাদের সঙ্গে যায় কিনা। ঠিক আছে। তো শঙ্কর ওখানকার লোকালিটি, ওর হয়তো আত্মীয়ই ছিল বোধ হয়, হ্যাঁ আত্মীয়র সঙ্গে কথাটা বলো, বলে চলো এবার ফেরা যাক। চলো হাঁটতে হাঁটতে ফিরি, মানে অনেকটা পথ, মানে হাঁটতে হাঁটতে বলছি ঠিকই, মানে আজ হলে হয়তো পারবো না, প্রায় বহু পথ, মানে ক্রোশ এরকম করে ওরা গ্রামের লোকরা হেঁটেই চলে, হেঁটেই ফিরছি। আর শীতের রাত, একটা চাদর, মানে শীত ভালোই পড়ছে, তো চাদর, হালকা একটা চাদর গায়ে দেওয়া সবারই, মানে খুব শীত নয় তবে হালকা চাদর গায়ে দেওয়া, আমরা ফিরছি। আর শঙ্করকে ফেরার সময়, শঙ্কর আমরা কিন্তু তোর কথা শুনেছি, কিন্তু আমাদের দেখাতে হবে কিন্তু ওই মরা পোড়ানোর মাঠটা কোনটা। বলেছে হ্যাঁ সেটা আপনাদেরকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আসছি অনেকটা পথ, সে মাঠে ধুধু করে মাঠ, এবং কুয়াশা, ঘন কুয়াশা। তোরা শীতের গ্রামে ঘন কুয়াশা পড়ে, মানে দেখা যায় না, দূর দেখা যায় না আমাদের। আর হ্যাঁ আরেকটা জিনিস, ওই গ্রামবাসীরা বলেছিল সবসময় বড় মোটা টর্চ, মানে পাওয়ারফুল টর্চ যেন হাতে থাকে। তো আমাদের ওইটা ছিল আর কি, আর সাপেরও একটা ভয় থাকে, তো ওই জন্য সবার কাছে টর্চ। তো আমরা টর্চ মেরে আসছি, অনেকটা পথই এসছি, ফিরছি আর কি, মানে যাত্রাপালা দেখে ওই পালা গানটা শুনে আমরা ফিরছি, খুব ফুরফুরে মন, সেই পৌরাণিক গাথা নিয়ে। তখন নিজেদেরকে ওই অচিন্তদা বললো আমি ভীম, তখন আমি বললাম তাহলে কি আমি অর্জুন, এরা মজা করতে করতে ফিরছি। ওই ঠিক মরা পোড়ানো ঘাট, যেটা এই মাঠ, আমি বারবারই ঘাট বলছি, মরা পোড়ানোর মাঠ, সেই মরা পোড়ানোর মাঠের কাছে এসে এরকম
ভাগ হচ্ছে। একটা আল, যে আলটা হচ্ছে ওই মরা পোড়ানো মাঠের দিকে দিয়ে যাবে, আর একটা হচ্ছে এরকম পথ, যে পথ দিয়ে আমরা এসেছিলাম, জঙ্গলের ভেতর দিয়ে, অল্প জঙ্গল ভেতর দিয়ে আসবে। আমরা বলছি যে, তখন শঙ্কর বলল যে, এই যে দাদা তোমরা বলছিলে না ওই যে আলপথটা দেখছো, সে সভয়ে বলছে, মানে লিটারেলি সে সব ভয় পেয়ে রয়েছে, আতঙ্কিত, যে ওই পথটা দিয়ে হচ্ছে ওই মরা পুরানো ঘাট, মাঠ, বারবারই ঘাটের কথা আসছে, মরা পুরানো মাঠের ওটার দিকে যেতে হবে। তখন আমরা বললাম, আচমকা দাদা বললো, এই শুভ মলয়, আমরা এদিক দিয়েই যাব, এটা শর্ট, ছোট ছোট রাস্তা, তাড়াতাড়ি হবে। শঙ্কর আটকে উঠেছে, বলছে না না অচিন্তদা, করো না করো না, অচিন্তদা করো না, যেও না, মানে সে এক বিদিক্ষিচ্ছিরি ব্যাপার, মানে মানে স্বাভাবিক ভয় পেয়ে গেছে খুব। আমরাও জেদ করেছি, ভূত আমরা দেখবই, ভূত কি দেখবই আজকে, ভূত ভূত দেখতেই হবে। এত সুন্দর পালাগানের পর একটা ভূত না দেখলে, মানে ওই বলে না যে কি বলে, ওই চেরি অন দ্য টপ অফ দ্য কেক, ওটা শেষ হবে না, মানে ঠিক ভালো ভুড়ি ভোজের পর একটু দই না হলে জমবে না, এক ব্যাপারটা জমবে না। এবার শঙ্কর বলছে, শঙ্কর কিছুতে আসবে না, তুই তাহলে থাক, আমরা হাঁটি। কিন্তু ছেলেটা খুব ভালো ছেলে, বলছে হ্যাঁ তোমরা এমন একটা বেয়ারা জেদ করো না, বলে সেই ওর সেই আঞ্চলিক ভাষায় জব করতে করতে আমরা ওই মরা পোড়ানো মাঠের দিকেই ওই আলপথটা ধরলাম। কিছুই নেই, কুয়াশা, খুব কুয়াশা, এটা ঠিক খুব কুয়াশা, ভালোই লাগছে, হাওয়া ঠান্ডা লাগছে, ঠান্ডাটা লাগছেই, ঠান্ডা তো বেশ ঠান্ডা লাগছে। তখন মনে হচ্ছিল যেটা সোয়েটার থাকলে ভালো হতো। হাঁটছি তো হাঁটছি, মোটামুটি কিছুটা হেঁটেছি, মানে কত ধরে নে মিনিট 10-15 হেঁটেছি, ফাঁকা, চারিদিক ফাঁকা, কিচ্ছু নেই, মানে জনপদের কোনো চিহ্ন নেই। ওই 10-15 মিনিট হাঁটার পর এই এখনো আমার রোম খারাপ হয়ে যাচ্ছে, দূরে দেখছি, মানে ওই টর্চ মেরে বেড়ে তো, পাওয়ারফুল টর্চের লাইট, 3টে টর্চ জ্বলছে শঙ্কর পিছনে, শঙ্কর কিন্তু পিছনে, শঙ্কর সামনে আসছে না। দেখছি সত্যি একজন বিধবা মহিলা মানে দূরে দেখা যাচ্ছে। আমরা টর্চটা ফেলেছি, দেখছি হ্যাঁ বেশ হৃষ্টপুষ্ট, মানে বেশ চেহারা ভালো মহিলা, নাচছে। মানে চিন্তা কর, মানে সিচুয়েশনটা শুধু একবার ভাব, কেউ নেই, গ্রাম শহর নয় যে আলো আছে বাতাসে, কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার, শুধু 3টে টর্চ জ্বলছে, মলয়ের টর্চ মলয় নিভিয়ে, শঙ্করের টর্চ শঙ্কর নিভিয়ে রেখেছে, 3টে টর্চ, 2টো টর্চ জ্বলছে। বিধবা, একজন বিধবা দূরে আমাদের থেকে হাত 25 কি 20 দূরে নাচছেন। মানে ইনস্ট্যান্টলি মাথায় এসছে সেই ম্যাকবেথের দৃশ্যটা, ওই ব্যাংকুয়ার ম্যাকবেথ ফিরছে যুদ্ধ জিতে, দ্য 3 witches ড্যান্সিং, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। আমাদের তো মানে অবস্থা খারাপ, এবার না মানে লিটারালি স্ট্যাটিক, আমরা মানে দাঁড়িয়ে গেছি। এবার সঙ্গে সঙ্গে আবার টর্চ নিভিয়ে, আবার টর্চ জানলাম, যে অনেক সময় হতে পারে না যে আমাদের এতটা হেঁটেছি, চোখ ধাঁধিয়ে গেছে, টর্চটা নিভিয়ে আবার টর্চ জানলাম। এবার শঙ্কর হয়ে গিয়েছে, টর্চ জ্বাললো, পাওয়ারফুল টর্চ, অনেক দূর দেখা যাচ্ছে। এবার তো আরো বাকি আছে, এদিক ওদিক, শঙ্কর এদিক ওদিক টর্চটা যেই ঘোরালো, লিটারালি ম্যাকবেথের সিনটা চোখের সামনে দেখতে পাচ্ছি, একদম এক বর্ণ মিথ্যা না। এখনো দেখ আমার রোম খাড়া হয়ে রয়েছে। মাঝখানে এরকম হৃষ্টপুষ্ট সাদা বিধবা একজন, এপাশে একজন, তার বাঁ পাশে একজন রোগা পাতলা বিধবা, ডান পাশে একজন রোগা পাতলা বিধবা, 3জন বিধবা, তারা নাচছেন। আমাদের তো মানে এই এখনকার বয়স হলে হার্ট ফেল হয়ে যেত, লিটারালি হার্ট ফেল হয়ে যেত, তো পা নড়ছে না, পা সরছে না, আমাদের সত্যি পা সরছে না। দাঁড়িয়ে গেলাম, শঙ্কর ওই শুরু করে দিল ওর বেশ জোরে জোরেই বলা, আর আমি সেই ছোটবেলা শেখানো। তারপর একটা অদ্ভুত জিনিস শঙ্কর করলো, এটা শুনেছিলাম কিন্তু কিন্তু ঘেন্না লাগে, কোনোদিন করিনি বা বলিও নি কোথাও, এখানে বলছি যেহেতু, নাহলে এটা প্রাসঙ্গিক বলে বলছি। শঙ্কর কি করলো, বলছে না এর একটাই উপায় এদের হাত থেকে বাঁচার, না হলে মরেই যাবো আমরা, এরা ধরবেই, আমাদের ধরলে আমরা শেষ, কেউ নেই, কেউ ওঝার পাওয়ার কোনো চিহ্ন নেই, এখন কিছু করার নেই। শঙ্কর কি করলো, ওর পাজামাই, হ্যাঁ পাজামা পাঞ্জাবি পরে গেছিল, পাজামাটা হালকা করে খুলে ব্লাডারটা বাঁ হাতে ব্লাডার রিলিজ করে বাঁ হাতে একটু নিয়ে পবিত্র গঙ্গা জলের মতো আমাদের সবার মাথায় ছিটিয়ে দিল, দিয়ে জোরে জোরে মন্ত্রটা বলতে লাগলো। ওই বিধবা ভূতের তো কোনো এফেক্ট নেই, তারা নেচেই চলেছে,
যতবারই শঙ্কর বলছে টর্চ নেই বাবা, আরে টর্চ নেবার তো আরো ভয় লাগছে, মানে আঁকড়ে ধরে যাকে বলে ভয়, আঁকড়ে ধরেছে ভয়। মনে শুধু ভাবছে যে আমাদের সবারই হয়তো তাই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে মা বাবার মুখ আর দেখা হলো না, তখনও বিয়ে থা হয়নি, যার সঙ্গে ভাব ভালোবাসা সে হয়তো 7 দিনের অকাল বৈধব্যশোক পালন করে অন্যের সঙ্গে সংসার গোছাবে, এইসব ভাবছি আর কি। অচিন্তদার মতো ডাকাবুকো লোকও দেখলাম মুখ টুক মানে ফ্যাকাশ হয়ে গেছে। নাচটা অদ্ভুত, ডাইনে বাঁয়ে নাচছে, সামনে পেছনে, মানে সত্যিকারের যেগুলো আমরা গল্পে পড়েছি যে ভূতেদের নৃত্য, পেতনিদের নৃত্য চোখের সামনে দেখছি, মানে এখন হয়তো মনে হবে গল্প কথা, কিন্তু সেই সময়কার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের মতো মানুষদের মনে হচ্ছে সত্যি মানে ভয় পেয়ে গেছি আমরা, যে কি হবে। একবার ভাবছি পালাবো, ভয় আছে যদি পেছন থেকে যে ঘাড় মুটকে দেয়, মানে দাঁড়িয়ে আছি, মানে টর্চটা মেরে দাঁড়িয়ে আছি, কি করব, কিভাবে পালাবো, এবার আলপথ থেকে নামার পথ আছে কিনা, এগুলো সব মাথার মধ্যে চলছে। আর শঙ্কর পেছন থেকে সমানে সাইড থেকে বলছে আস্তে বলো, আস্তে বলো, আস্তে বলো, এতে আরো লাগছে আমাদের ভয়। তো এই ভাবতে ভাবতে হঠাৎ একটা গোঙানির আওয়াজ, আর তারপরে ধবাস, ওই যে মলয় পড়ে অজ্ঞান হয়ে গেল, মানে ওই গোঙাতে গোঙাতে মলয় পড়ে অজ্ঞান হয়ে গেল। এবারে এটাকে বলে না গোদের ওপর বিস্ফোরা। এখন বিধবা ভূতকে ড্রিবল করে আমরা পালাবো না মলয়কে বাঁচাবো? শঙ্কর একটা অদ্ভুত কথা বললো তখন। শঙ্কর বলল, আমরা 3 জন বাঁচতে পারি জানো, এই মলয়কে একটু স্যাক্রিফাইস করে দিই। আমরা মানে একবার ভাবলাম যে 3টে প্রাণ তো বাঁচুক একটা প্রাণের বিনিময়ে, মানে এটা গল্প কথা মনে হতে পারে যে গল্প, কিন্তু এটা ফ্যাক্ট, এটা এরকম ঘটেছে, ওই সময়ই ঘটেছে এটা। মানে তখনকার দিনের মানে যাকে বলেছি তারা পরে খুব বকেছে, ওই অঞ্চলের যারা সিনিয়র গ্রামের লোক বকেছে, বলছে আমরা নাকি বিধবা ভূত মানে ছেড়ে দিয়েছে আমাদের লাকি আমরা, ইত্যাদি ইত্যাদি। তো সেসব গল্প আসছি আস্তে আস্তে। তো একবার ভাবলাম ও যে যাক একটা প্রাণের ওপর দিয়ে 3টে প্রাণ বাঁচে, কিন্তু ওই যে বলে না বন্ধুত্ব, ওই বন্ধুত্ব হিন্দিতে বলে হাবি হো গিয়া, ওই বন্ধুত্ব হাবি হো গিয়া। না, মলয়কে একা এখানে অজ্ঞান ফেলে বা ওদের কাছে ছেড়ে ওই ওদের কাছে মানে ভেট দেওয়া যাবে না মলয়কে, কি করা হবে। কিন্তু আমাদের কাছে জলও নেই, তো অজ্ঞান হয়ে গেছে, আমরা ও মলয় এবার চিৎকার করতে পারছি না, শঙ্কর জ্বালাচ্ছে, চিৎকার করবে না, কি করি? তখন ওই শঙ্করের স্টাইল, আমরাও আমাদের পাজামার দড়ি খুললাম, মলয়ে উষ্ণ পবিত্র গরম জল মলয়ের মুখে কানে যেতে, মলয় কিছুক্ষণ মধ্যে করতে করতে আমি ওট, কোথায়? কোথাও না, বসে থাক। মলয় উঠে বসলো, কিন্তু মলয়ের চলার ক্ষমতা নেই। এবার আমরা যে ওখানে দাঁড়িয়ে থাকবো সারা রাত, কেননা ওই 3 বিধবা ভূত তারা শুধু নড়ছে সামনে পেছনে ডাইনে বাঁয়ে, কিন্তু এগোচ্ছে না আমাদের দিকে। একবার ভাবছিলাম আমরা যে দাঁড়িয়েই থাকি সারা রাত, কিন্তু গায়ে সামান্য চাদর, বুঝতেও পারেনি অত ঠান্ডা পড়বে, জমে যাবো আর কি। এই ভাবছি কি করব। সেই ছোটবেলায় ঠাকুরমার ঝুলির স্মৃতি আঁকড়াচ্ছি, যে যদি কোনো ভূত তাড়ানোর কোনো মেথড বেরিয়ে যায়। না, কেননা শঙ্করের ওই বীর মন্ত্র টোটাল ফেল, শঙ্করের সেই বাদবাকি পবিত্র গঙ্গা জল ছেড়ানো সেটাও ব্যর্থ। তখন অচিন্তদার আমি ঠিক করলাম যে যা থাকে কপালে এগোবো। এইভাবেই আমরা এগোচ্ছি, আর একটু এগিয়েছি, মানে কাছাকাছি, মানে তখন হয়তো হাত 10 আবার টর্চের আলো যেই ফেললাম, এবার অবস্থা আমাদের আরো খারাপ। 3টে ভূত ওই অবধি ঠিক ছিল, যে 3টে ভূত আমরা যদি পারি পালাতে পারবো আর কি। এখন দেখছি ওই 3টে ভূতের সঙ্গে আরো যেন 5, 6, 7, 8 ছোট ছোট সব ভূত, মানে ভূতেদের ছানা যাকে বলা যায়, ওরাও নাচছে। এ তো যেন ভূতেদের সংসার। আমাদের সত্যিকারের তখন শরীরে আর কোনো বল নেই,
আমরা ধরেই নিলাম আজকে আমরা শেষ। নেহাত বলা যেতে পারে যে বয়স তখন আমাদের হাতে ছিল, যুবক আমরা তখন, এবং ওই জায়গাটা দূষণমুক্ত, তাই হৃদয়টা শক্তপোক্ত বলে টিকে গেলাম। এখনকার সময় হলে অবধারিত ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট, কিচ্ছু করার ছিল না। তো অত ভূত, সবাই নাচছে, মানে ভূতেদের সংসার নাচছে। শঙ্করের অবস্থা আরো আরো খারাপ। শঙ্কর বিড়বিড় করেই চলেছে। অচিন্ত্যদা সত্যিই একটু অন্যরকম, মানে শ্রীকান্তের ইন্দ্রনাথ বলছিলাম না, সত্যিই সে ইন্দ্রনাথ। সে বলল ঠিক আছে, এগোবো, মারপিট করব, যে দরকার হলে মারপিট করব। শঙ্কর বারবার বলছে আসতে বলো, আসতে বলো, তেনারা শুনলে কিন্তু ঘাড় মটকে দেবেন। আমাদের তখন আর ঘাড় মটকানো কি, হৃদয়ই মটকে গেছে আর ঘাড় মটকানো। তো এই ভেবে আমরা এগোবো। তো অচিন্ত্যদা বললো, এ শুভ, একটা সিগারেট দে তো, শেষবারের মতো একটা ধূমপান করেই মরি, এমনিও যাব অমনিও যাব। আমি পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করতে যাব, করেও ফেলেছি। শঙ্কর স্খলিত স্বরে বলছে, আগুন জ্বেলো না, ওনারা আগুন দেখলে আরো রেগে যাবে। কিন্তু ততক্ষণে আমাদের মুখে চলে এসছে সিগারেট, আগুনে, মানে আগুনও ধরানো হয়ে গেছে, মানে কাঠিতে অগ্নিসংযোগ করা হয়ে গেছে আর কি। করে আমরা মস্তিষ্কে যেই ধোঁয়াটা গেল, আচমকাটা সাহস এলো, জানি না কেন, মানে ওই ঠান্ডার মধ্যে একটু গরম গেল বলে কিনা জানি না, একটা অদ্ভুত সাহস এলো, জোশ যাকে বলে। আমি অচিন্ত্যদা গটগট করে এগোতে থাকছি। যা হয়, মরে যাব ধরেই নিয়েছি, মরে যাব, ভূতেদের পাল্লায় পড়েছি, আর কিছু করার নেই, আর এখানে কেউ বাঁচাবারও লোক নেই। এগোচ্ছি। এবার শেকিং হ্যান্ড ডিস্টেন্স, টর্চের আলো, আবার টর্চের আলো। এইবার যা দেখলাম, মানে আমরা হাসবো, কাঁদবো, না মূর্ছা যাব বলতে পারবো না। আমাদের সঙ্গে অবশ্য শঙ্কর ছিল, এখন জানি না একটা আধ্যাত্মিক ব্যাপারও আছে, শঙ্কর নামের নাম মাহাত্ম্য কিনা জানি না। দেখলাম কাশবনের ঝাড়, কিন্তু আমরা যেভাবে দেখি, যেভাবে কাশবন দেখতে অভ্যস্ত, এই কাশবনটা সেরকম নয়। মানে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা কাশফুলের দল, কোথাও একটু ঘন, কোথাও একটু পাতলা, কোথাও ছাড়া ছাড়া, এক অদ্ভুত বেখাপ্পা ভয়াবহতা নিয়ে তারা নাচছে। আর আমরা দূর থেকে ওটাকেই, ওদেরকেই বিধবা ভূত বলে ভাবছিলাম। বিশ্বাস করবে কিনা জানি না, সারা শরীর তখন ওই ঠান্ডাতেও মানে ঘামে ভিজে গেছে, চপচপ করছে। ভয়ে না কি বলবো, ভ্রম দূর হওয়ার জন্য বলতে পারবো না, কিন্তু ওই দূর থেকে দেখে সত্যিকারেরই বিধবা ভূত বলে মনে হবেই। মানে একজন মহিলা, দু তিনজন মহিলা, এটা মনে হবেই, হতে বাধ্য। তো একটু আমরা স্থিত হয়ে হো হো করে হাসতে লাগলাম, এবং ওই বিধবা পেতনিদের কোলেই আমরা বসে পড়লাম। শঙ্করেরও ঘাম দিয়ে জ্বর ছাড়লো। আমরা দুজনে ভুলেই গেছি মলয়ের কথা। মলয় যখন বসে আছে, সবে অজ্ঞান অবস্থা থেকে উঠেছে, জ্ঞান ফিরেছে, এগুলো ভুলেই গেছি, মানে টেনশন ফ্রি হলাম তখন আর কি। শঙ্করেরই খেয়াল পড়েছে। শঙ্কর দৌড়ে গিয়ে মলয়কে আস্তে আস্তে নিয়ে এলো। তখন কটা বাজে? তখন হ্যাঁ প্রায় ঘন্টা দেড়েক তো হবেই, হয়ে গেছে, 2-2:30 হবেই, 2-2:30 তো হবেই। তখন আমরা ঠিক করলাম এই মরা পোড়ানো মাঠেই আমরা আরো কিছুক্ষণ থাকবো। দেখি, আরো কিছুক্ষণ বসলাম, দেখলাম না আর কোনো ভূত নেই, পেতনিও নেই, ওই বিধবা ভূতের দলই নাচছে, মানে ওই
বনেরই ওই হালকা নাচ চলছে, হাওয়া দিচ্ছে খুব। তারপর আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম, ওই পথ ধরে এগোলাম। শঙ্কর তখনও বলে যাচ্ছে, এই পথটা কি না ধরলেই নয়? আর আমরা বলছি, না রে, ভূতের ভবিষ্যৎ দেখতে হবে আমাদের, আরেকটু এগোই, আরেকটু এগোই, যদি সত্যি একটা ভূত দেখা যায়। তো এই করতে করতে এগোলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের, সত্যি ভূতের দেখা আমরা পেলাম না। তবে হ্যাঁ, যে অভিজ্ঞতাটা হয়েছিল সেটা যদি একটা শব্দবন্ধ ব্যবহার করে বলা যায়, আমরা বলতে পারি ওই রাতের অভিজ্ঞতাটা ভয়ঙ্কর সুন্দর, একটা ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতার আমরা সাক্ষী ছিলাম। এবার প্রশ্ন উঠতে পারে যে আমরা দূর থেকে বুঝতে পারিনি? উত্তরে একটা কথাই বলবো, যে ওই অবস্থায় পড়লে, ওই রকম জনমানবহীন ধুধু প্রান্তর, কুয়াশায় ঢাকা মাঝে নাচছে, সাহস দুঃসাহস কোনো কিছুই কাজে আসে না। শুধু মনের মধ্যে ওই যে হ্যালাসিনেশনটা, সেটাই একটা অদ্ভুত আতঙ্কের সৃষ্টি করে, যেই আতঙ্ক আমাদেরও গ্রাস করেছিল। ভাগ্য ভালো, আমরা সাহস করে এগিয়ে শেষ দেখে ছাড়ব, এই মানসিকতাটা ছিল বলেই আমরা কিন্তু সে যাত্রায় ভূত না হলেও ঠান্ডায় জমে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিলাম। এই হচ্ছে আমার ওই গ্রামের অভিজ্ঞতা। গোসাই ঠাকুরের আড্ডার আজকের পর্ব এখানেই শেষ। সামনের সপ্তাহে রবিবার ঠিক রাত 9টায় গোসাই ঠাকুরের আড্ডায় আসবে নতুন কোনো অতিথি, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।